তো প্রথমে যদি চলে আসি কোয়ালিটির কথা, কোয়ালিটিতে আমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 15 নম্বরের ইংলিশ, এবং সেখানে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতি প্রশ্নের জন্য 0.25 করে মার্কস কাটা যায় যদি আমরা ভুল করি। সঠিক করলে আমরা 1 নম্বর পাবো, আর ভুল করলে 0.25 কাটা যাবে। এরপরে এখানে রিটেনও থাকবে 10 নম্বরের। এই রিটেনের ক্ষেত্রে পাস মার্কস কিন্তু আলাদা করে না, তার মানে কত পেলে পাস হবে এটা কোনো ফিক্স না, মানে আমি পেলেই হলো। কিন্তু এখানে শর্ত আছে। শর্তটা হলো আমাদের রিটেনের টোটাল মার্কস হলো 40, ইংলিশ ছাড়া অন্যান্য সাবজেক্ট মিলিয়ে। সো ইন টোটাল আমাকে 40 এর ভিতরে 12 পেলে আমরা কিন্তু সেখানে পাস করবো আর কি, না হলে পাস করবো না। সো এটা কোয়ালিটি। এখন কোয়ালিটি ইংলিশ কারা উত্তর করবে, এখানে দুটো অংশ আছে। একটা হচ্ছে যারা বিভাগ পরিবর্তন করতে আসবে, সায়েন্স থেকে, সায়েন্স তো আছেই, এখানে মানবিক থেকে যারা সায়েন্সের পরীক্ষা দিবে বা ব্যবসায় শিক্ষা থেকে পরীক্ষা দিবে তারা। এর পাশাপাশি সায়েন্সে যারা পড়ছে তারা যদি মনে করে যে আমি আমার ফোর্থ সাবজেক্ট মানে চতুর্থ বিষয়, অর্থাৎ সেটা বায়োলজি অথবা সেটা ম্যাথ, এই দুটার যে কোনো একটা পরিবর্তে, যেটা ফোর্থ সাবজেক্ট সেটার পরিবর্তে আসলে ইংলিশটা বা অথবা বাংলাটা উত্তর করার সুযোগ থাকে। সো এটা যারা দিবে শুধুমাত্র তাদের জন্য। তবে নরমালি যারা পরীক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটিতে, তাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সেটার উপরে পরীক্ষা হয়ে থাকে। এবার আমাদের যেটা মেজর অর্থাৎ ইংলিশটা যাদের জন্য আসলে একেবারে প্রধান একটি সাবজেক্ট চান্স পাওয়ার জন্য, এটা হচ্ছে মানবিক এবং ব্যবসায় শিক্ষা। তো প্রথমে মানবিকের কথা বলি। মানবিকে আমাদের এমসিকিউ আসবে 15টি, এবং এই 15টির জন্য 15 নম্বর বোঝাই যাচ্ছে। তবে এখানে কিন্তু পাস মার্কস আছে 5, তার মানে আমি যদি 15তে 5 না পাই এমসিকিউতে, তাহলে কিন্তু আমি ফেল বলে গণ্য হব, আমি কিন্তু চান্স পাবো। আশা করি ক্লিয়ার যে আমাদের এমসিকিউ মার্কস হলো 15, 5 পেলে পাস। তবে এখানে অনেক কথা আছে যে আমি পাস করলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ভালো একটা সাবজেক্ট পাবো এরকম নয়। তার কারণ এখানে অন্যান্য সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে ধরি আমি ল পাবো অথবা ইকোনমিক্স পাবো, এর জন্য ইংলিশে কত মার্কস পেতে হবে এই রকমের শর্তও কিন্তু আছে। বাট 5-এর নিচে পেলে এটা ফেল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হিসাবে গণ্য হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ যেটা ইংলিশের এমসিকিউ, এই এমসিকিউ পার্টটাই কিন্তু আমাদের 15টি কোশ্চেনের 15 নম্বর, এবং প্রতিটা ভুলের জন্য 0.25 করে কাটা যাবে, এবং পাস করার জন্য 5 নম্বর পেতে হবে। আমি যদি 5 নম্বর না পাই তাহলে কিন্তু পুরো পরীক্ষাটা ফেল, অর্থাৎ অকৃতকার্য হবো আমরা। ঠিক আছে, ওকে। এরপরে চলে আসি রিটেন যে পার্টটি আছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে রিটেন পার্টের মার্কস হলো 40, তবে ইংরেজির জন্য সেখানে বরাদ্দ হচ্ছে 20 মার্কস, এবং এই 20 মার্কসেও কিন্তু 5 পেলে পাস বলে গণ্য হবে। তার মানে রিটেনেও আমাকে পাস করতে হবে, এমসিকিউতেও কিন্তু পাস করতে হবে। এই যে রিটেন পার্টটা লক্ষ্য করি, রিটেন পার্টে এখানে আমরা বলতেছি যে যদি আমি বাংলার কথা বলি, বাংলাতেও কিন্তু 5, বাংলায় 5 নাম্বার 5, বাংলায় মার্কস হলো 20, ইংরেজিতেও 20, তার মানে টোটাল মার্কস রিটেনে কত 40, তাই না? 5 মার্কস হচ্ছে বাংলাতেও 5, ইংরেজিতেও 5, তাহলে মোট কত হলো 10। কিন্তু মোট কিন্তু 10 পেলে পাস হবে না, মোট কিন্তু 11 পেলে পাস হবে। ঝামেলা কিন্তু এই জায়গাগুলোতে। আমি আবারও বলতেছি, রিটেন পার্টে 5 নাম্বার কিসে পাস, কিসে ইংরেজিতে, আর 5 নাম্বার পাস কিসে বাংলাতে। স্টুডেন্ট বাংলায় পাস পেলো সে পাস, ইংরেজিতে পাস পেলো সে পাস, কিন্তু মোটের উপরে সে 11 পেলো না, মোটের উপরে সে আবার ফেল। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু খুবই সেন্সিটিভ। আমরা মনে করি আমি বাংলায় পাস করলাম, ইংরেজিতে পাস করলাম, কিন্তু দিন থেকে যে মোটের উপরে 11 হয়নি বিধায় আমি ফেল করলাম। তার মানে এখানে কিন্তু একটা মানে বেশ বড় একটা ডিসটেন্স আছে এই জায়গাটায়, মানুষটা বুঝি না পাস করেও কেমনে ফেল হয়ে গেল, এইভাবে ফেল হয়ে গেল। আবার আমি যদি এমসিকিউর কথা বলি, এমসিকিউ দেখা যাচ্ছে ইংরেজিতে পাস মার্কস কত 5, বাংলায় যদি বলি বাংলায় 5 নাম্বার কত 5, জিকে যদি বলি জিকে তে 5 নাম্বার কত 10, তাহলে মোট 5 নাম্বার কত হলো 10, 5, 15, 5 20, তাহলে মোট কিন্তু 20-এ পাস হওয়ার কথা, কিন্তু মোট 5 নাম্বার কিন্তু 20-এ না, মোট 5 নাম্বার হলো 24-এ। তার মানে বোঝা গেল যে আমি যদি জিকে তে পাস করি, আমি যদি বাংলায় পাস করি, আমি যদি ইংরেজিতেও পাস করি, তারপরেও আমি ফেল করে যাবো, কারণ মোটের উপরে আমাকে 24 পেতে হবে পাস করার জন্য। কোথায় বিপদটা আমি বোঝাতে পারছি কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলো অনেকে মাথায় না নিয়ে পরীক্ষার হলে যায়, ফলে দেখা গেল সব বিষয়ে পাস করেও মোটের উপরে ফেল হয়ে গেছে। বিষয়টা হলো এরকম, এমসিকিউ পার্টে আমাদের 15 নাম্বার থাকবে ইংলিশে, সেখানে পাস মার্কস হলো 5, বাংলাতেও পাস মার্কস হলো 5,
জেনারেল নলেজে পাস মার্কস হলো 10, মোটের উপরে তাহলে পাস মার্কস কত হওয়ার কথা? যোগ করলে দেখা যাচ্ছে বাংলা, ইংলিশ এবং জিকে মিলে 20 হওয়ার কথা, কিন্তু মোটের উপরে পাস নাম্বার হচ্ছে 24। আবার চলে আসি রিটেনে, যদি 20 মার্কস হয় ইংরেজিতে, তাহলে বাংলাতেও কিন্তু মার্কস কত? 20, বাংলাতেও মার্কস হলো 20, পাস মার্কস কত? 5। তাহলে বাংলা এবং ইংরেজিতে একটা স্টুডেন্ট যদি পাস করে, তাহলে বাংলাতেও পাস করলো, ইংরেজিতেও পাস করলো, কিন্তু সে 11 পায় নাই বলে সে আবারও ফেল হয়ে যাবে। এখানে কিন্তু একটা বেশ একটা মানে গোলক ধাঁধা টাইপের বিষয়, সামনে আরো গোলক ধাঁধা আছে, আমি একটু পরে এক্সপ্লেন করব, আগে এইটুকু ক্লিয়ার হই। তার মানে আমি যদি 5 পাই রিটেনে বাংলায়, 5 পাই রিটেনে ইংলিশে, কিন্তু মোটের উপরে কিন্তু আমি ফেল হয়ে যাব। তার মানে আমাকে দুইটাতে 5 পেলে হবে না, কোনো না কোনো একটাতে 5-এর বেশি পাইতে হবে, যাতে টোটালি 11 পাওয়া যায়। সো এই বিষয়গুলো খুবই ট্রিকি, মাথায় নিয়ে কাজ করতে হবে যে হ্যাঁ ভাই ঝামেলা যেন না হয়। আবার আমি বাংলায় 5 পেলাম, ইংরেজিতে 5 পেলাম, জিকেতে 10 পেলাম, মোটের উপরে ফেল হয়ে যাবে, কারণ মোটের উপরে 24 পাইতে হবে। সো এই কথাগুলো সবাই একটু বলি যে সবাই এই বিষয়টা বুঝতে পারছি কিনা। এবার যদি আমি চলে আসি আমাদের সি ইউনিটের ক্ষেত্রে, তো সি ইউনিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কোশ্চেন থাকে হচ্ছে 12টা কোশ্চেন, এবং সেখানে পাস মার্কস আগের মতোই 5। এখানে ছিল 15টা কোশ্চেন বি ইউনিটে, পাস মার্কস হলো 5। এখানে 12টা কোশ্চেন সি ইউনিটে, পাস মার্কস হলো 5। তার মানে একই কথা, নেগেটিভ মার্কিং 0.25। এবং যদি রিটেন পার্টে আসি, এইখানে বেশ মজার একটা বিষয় আছে, মানবিকে কিন্তু রিটেনে পাস মার্কস আছে। কমার্সের ক্ষেত্রে মানে ব্যবসায় শিক্ষা, এখানে কিন্তু রিটেনে কোনো পাস মার্কস নাই, মানে 20-এর মধ্যে ফিক্সড এত পেলে পাস এমন বলা হয় নাই। তবে যেহেতু রিটেনে টোটাল মার্ক হলো 40, এখানে টোটাল 11 পেলেই চলবে। তার মানে আমি যদি মোটের উপরে 11 পাই রিটেনে আউট অফ 40, তাহলে এটা পাস। এখানে ইংলিশ এবং বাংলা আমরা জানি যে সি ইউনিটে রিটেনে কিন্তু অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসে আর কি। সো ওই সব মিলায় যদি আমি 11 পাই, তাহলেই কিন্তু পাস বলে গণ্য হবে। আমাদের এরপরের বিষয়টা হলো যে এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার কথাগুলো শুনলাম, এখান থেকে গুরুত্বপূর্ণ আরো কয়েকটা বিষয় আমি বলবো। ওই যে বললাম যে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেই বিষয়টা না জানলে আমরা আসলে পরীক্ষায় যে বিপদেও পড়ে যেতে পারি। যেমন এমসিকিউ অংশে আমাদের মার্কস কত? 60 নাম্বার। এমসিকিউ অংশে মার্কস হলো 60 নাম্বার। 60 মার্কসের ভিতরে পাস নাম্বার কতই? 24, যেটা একটু আগে বলছিলাম যে 24 পেলে কিন্তু পাস হবে। কিন্তু আমরা জানি বাংলায় পাস কত? 5, ইংরেজিতে পাস কত? 5, জিকেতে পাস কত? 10, মোটে কত? 20, কিন্তু মোটে 20 পেলে ফেল, কারণ মোটে 24 পেলে পাস। আবার এখানে রিটেনের ক্ষেত্রে কি হবে? রিটেনের ক্ষেত্রে বিষয়টা হলো এইরকম যে আমরা রিটেনে খাতা দেখা হবে কিনা, এটা ডিপেন্ড করে এমসিকিউতে আমি পাস করেছি কিনা। তার মানে যারা এমসিকিউতে পাস করবে, তাদের মধ্য থেকেই আমরা কিন্তু রিটেনে খাতাটা দেখার জন্য বা খাতা দেখা হবে বলে ভাবতে পারি। তবে রিটেনে এমসিকিউতে পাস করলেই কিন্তু রিটেনে খাতা দেখা হবে না। এমসিকিউতে যারা পাস করবে, সেখান থেকে মোট আসনের সর্বোচ্চ 5 গুণ পর্যন্ত আমাদের রিটেন খাতাটা দেখা হবে। তার মানে মোট সিট যদি 100টা হয়, তাহলে 500 জনের খাতা দেখা হবে। মোট সিট যদি 200 হয়, তাহলে 1000 জনের খাতা দেখা হবে। এইভাবে পাসকৃত স্টুডেন্টের ভিতরে, এমসিকিউতে পাসকৃত স্টুডেন্টের ভিতরে মোট সিটের 5 গুণ খাতা দেখা হবে। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছে। তার মানে আমরা এটা শিওর হয়ে গেলাম যে যদি আমাদের রিটেন খাতা আমি খুব ভালো করি, কোনো লাভ নাই, আগে এমসিকিউতে পাস করে আসতে হবে। তার মানে 5, 5, 10, মোটের উপরে 24 পাইতে হবে। সো বি কেয়ারফুল। এমসিকিউতে বাংলায় কত পেতে হবে? 5, জিকেতে ইংরেজিতে কত পেতে হবে? 5, জিকেতে কত পেতে হবে? জিকেতে পেতে হবে 10, মোটের উপরে কত পেতে হবে? মোটের উপরে 24, তাহলে সে পাস হবে। তবে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু 5 নাম্বার নট ইনাফ। অবশ্যই মনে রাখতে হবে, ল পাওয়ার জন্য ইংলিশের মার্কস কিন্তু অনেক বেশি লাগে। সেক্ষেত্রে এমসিকিউ এবং রিটেন মিলে সম্ভবত 21-22 এরকম কিছু লাগবে। তবে এটা হলে আমাদের বছর ভেদে ভ্যারি করে, এক এক বছর এক এক রকমের এই ঘটনাগুলো ঘটে। এরপরে চলে আসি লিখিত অংশে 40 নম্বরে থেকে 5 নাম্বার হচ্ছে, আমরা জানি 5 নাম্বার হচ্ছে হলো যদি সায়েন্সে পরীক্ষা দিয়ে তাহলে 12তে পাস। মানবিক এবং ব্যবসায় কিন্তু 11 নম্বরের রিটেনে পাস। 40-এ 11 পেলে পাস। তার ভিতরে আবার সাবজেক্ট ওয়াইজ ভাগ আছে, ঠিক আছে? ওকে, চলে আসি এরপরে 100 নম্বরের মধ্যে যখন 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এমসিকিউ, মানে এমসিকিউ 60 নাম্বার, রিটেন হলো 40 নাম্বার। এই টোটাল 100 নম্বরে 5 নাম্বার হচ্ছে আবার 40। তার মানে 40 না পেলে কিন্তু হবে না। এখানে একটা ঝামেলার বিষয়টা বলি। এমসিকিউতে পাস কত? 24। এমসিকিউতে পাস হলো 24। আমি যদি
আর যদি রিটেনে যায়, রিটেনে পাস কত হয় 11, তাহলে এই দুইটা যোগ করলে কত হয়, এই দুইটা যোগ করলে হয় হচ্ছে 35। তার মানে আমি রিটেনেও পাস করলাম, আমি এমসিকিউতেও পাস করলাম, তাও মোটের উপরে ফেল করলাম। কেন ফেল করলাম? কারণ মোটের উপরে 100তে পাস করতে হলে কত পেতে হবে? 40 পেতে হবে। ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতিটা পরতে পরতে ফেইলের জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে। সো আমরা যদি এমসিকিউতে 5 পাই, মোটের উপরে 11 না পাই, তাহলে ফেল। আবার যদি আমি রিটেনে 5 পাই, 24 না পাই, ফেল। রিটেনে 5 পাই, আবার হচ্ছে হলো মোটের উপরে 11 না পাই, ফেল। আবার ওদিকে 11ও পেলাম, 24ও পেলাম, মোটের উপরে 40 না পেলে ফেল। সো এটা খুবই ক্রিটিক্যাল বিষয়, মাথায় রাখা লাগবে আমাদের প্রিপারেশন নেওয়ার সময়। এখন কথা হলো আমাদের সময় বন্টনটা কেমন হবে। এমসিকিউর জন্য আমাদের সময় দেওয়া হবে হচ্ছে 45 মিনিট, রিটেনের জন্য সময় দেওয়া হবে 45 মিনিট। প্রথমত এমসিকিউ পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরে এমসিকিউ খাতাটা নিয়ে নেবে, তারপরে রিটেনের খাতা দিবে, সেখানে আমাদেরকে লিখতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে রিটেনের ক্ষেত্রে। সো এমসিকিউ এবং রিটেন একসাথে লেখার কোনো সুযোগ নেই, এমসিকিউ শেষ হওয়ার পরে রিটেন পরীক্ষাটি শুরু হয়। আশা করি আমরা টোটাল পরীক্ষার বিষয়গুলো মোটামুটি একটা আইডিয়া পেয়েছি, পাস মার্কস কত হবে এবং প্রশ্নের মান বন্টনটা কিরকম থাকবে আর কি। ঠিক আছে।